সো ফাইন, আমরা আজকে দেখবো আসলে মেমোরি ম্যানেজমেন্ট ইউনিট নিয়ে, যেটা হচ্ছে মেইন মেমোরির সাথে কাজ করে আলটিমেটলি। সো এখানে ব্যাকগ্রাউন্ড বা অবজেক্টিভ নিয়ে আমরা আলাপ করে সময় নষ্ট না করে আমরা ডিরেক্টলি টপিকে চলে যাই। যে এখানে হচ্ছে আমাদের মেমোরির ক্ষেত্রে যদি একটা থাকে, একটা হচ্ছে রেজিস্টার, যেখানে হচ্ছে আমাদের ইন্ডিভিজুয়াল মেমোরিগুলা ডিরেক্টলি হার্ডওয়্যারের সাথে কানেক্টেড থাকে। রেজিস্টার হচ্ছে একটা জিনিস, আরেকটা হচ্ছে আমাদের র্যাম বলে থাকি, র্যাম রুম বা হচ্ছে আমাদের সেকেন্ডারি স্টোরেজ। সো তার মধ্যে প্রথমে যেহেতু রেজিস্টার, সো রেজিস্টারের সাথে আলাপ করি। রেজিস্টার হচ্ছে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে বেজ রেজিস্টার, একটা হচ্ছে লিমিট রেজিস্টার। এখন বেজ এবং লিমিট রেজিস্টারে আসলে কাজ কি? আমরা যখন কোনো একটা প্রসেস রান করতে চাই, কোন একটা ফর এক্সাম্পল ধরেন আমি এখন হচ্ছে আপনার পাওয়ার পয়েন্ট অন করলাম, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। সো এই পাওয়ার পয়েন্টের ক্ষেত্রে সে 100 বাইট জায়গা নেবে ফর এক্সাম্পল। তো 100 বাইট যদি জায়গা নেয়, তাহলে তার হচ্ছে 100 বাইট দরকার। তাহলে এই 100 বাইট যে প্রথমটা শুরু হচ্ছে, 1 নম্বর বাইট যে জায়গা থেকে শুরু হচ্ছে, সেটা হচ্ছে তার বেজ রেজিস্টার। মানে একদম এই জায়গা থেকে ওই প্রসেসটা তার লোড করা শুরু হলো বা অ্যালোকেট হওয়া শুরু হলো। এবং লিমিট হচ্ছে ওই পজিশন থেকে, যেহেতু তার কাজ করার জন্য 100 বাইট দরকার, তাহলে ওই পজিশন থেকে আরো 100 বাইট যদি আমরা অ্যাড করি, তাহলে এই পর্যন্ত তার হচ্ছে লিমিট। ফর এক্সাম্পল ধরেন আমরা জানি আমাদের রেজিস্টারের যে মেমোরিগুলোর সাইজ, সেগুলো হচ্ছে হেক্সাডেসিমালে থাকে। আমরা এখানে এগুলোকে হিসাবে সুবিধার্থে এভাবে ধরলাম। ধরেন এটা হচ্ছে একটা এই পাশে যে আমরা ব্লকগুলো দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে মেমোরির ব্লক, ঠিক আছে, মেমোরি অ্যাড্রেস। সো ধরেন একটা প্রসেস শুরু হবে, সে হচ্ছে এই ব্লকের এই অ্যাড্রেস থেকে তার অ্যালোকেট হওয়া শুরু হলো। তাহলে এই যে অ্যাড্রেসটা বা এই যে রেজিস্টারটা, এটাকে বলা হচ্ছে বেজ রেজিস্টার। এবং এখান থেকে সে ধরেন হচ্ছে আমাদের সার্টেন অ্যামাউন্ট নিবে। সো সার্টেন অ্যামাউন্ট বলতে বোঝাচ্ছে এখানে যে আমার 12,900 এই পরিমাণ বাইট মনে করেন ফর এক্সাম্পল সে নিবে, এই মানে পরিমাণ জায়গা তার প্রয়োজন ওই প্রসেসটা রান হওয়ার জন্য। তাহলে বেজের সাথে এই পরিমাণ অ্যাড্রেস সে অ্যাড করবে, কারণ এই পুরো অংশটুকু হচ্ছে সে ওই প্রসেসটা অ্যালোকেট করবে বা ওই প্রসেসটা কাজ করবে। এবং সেক্ষেত্রে ওই প্রসেসের লিমিট হচ্ছে তার যে বার্স্ট টাইম, যদি আমরা সহজ হিসাবে বলি, এই বার্স্ট টাইমটা হচ্ছে তার লিমিট। এবং এক্ষেত্রে সে যে অ্যাড্রেস পর্যন্ত আসতেছে সেটা হচ্ছে লিমিট রেজিস্টার। ঠিক আছে, যেমন এই যে অ্যাড্রেসটা, আমরা এটাকে বলতেছি লিমিট রেজিস্টার, এবং এই যেটাকে এটাকে বলতেছি হচ্ছে বেজ রেজিস্টার। সো এইটার আসলে কাজ কি? এটার হচ্ছে কাজ আমাদের মেমোরি আসলে ঠিক কতটুকু স্পেস নিচ্ছে সেই স্পেসটাকে ডিফাইন করা। এখন এক্ষেত্রে বলা হচ্ছে যে লজিক্যাল অ্যাড্রেস স্পেস নামে একটা জিনিসের কথা বলা হচ্ছে। লজিক্যাল অ্যাড্রেস স্পেস আমরা বোঝার জন্য আমরা একটু সামনের সাইডে চলে যাব, এটুকুতে করে আসতেছি। আমরা এই জায়গাতে আসি আর কি। লজিক্যাল এবং ফিজিক্যাল অ্যাড্রেস বলতে আসলে কি বোঝায়? ফিজিক্যাল অ্যাড্রেস জিনিসটা হচ্ছে আমাদের যে মেমোরি ইউনিটের যে মানে এক্সিস্টেন্স অ্যাড্রেসটা। ফর এক্সাম্পল আপনার র্যামে ধরেন কোন একটা মেমোরি স্পেস নিচে, আপনার র্যামে হচ্ছে 4 জিবি র্যাম বা 8 জিবি র্যাম। সো এই যে 8 জিবি র্যাম, এই 8 জিবি র্যামের যে অ্যাড্রেসগুলো, সেগুলো হচ্ছে আপনার ফিজিক্যাল অ্যাড্রেস। মানে এই অ্যাড্রেসগুলো হচ্ছে এক্সিস্ট করে। বা একটা প্রসেস যখন এখানে যাবে, দ্যাট মিনস সেটা হচ্ছে কাজ করতেছে বা এটা হচ্ছে অ্যালোকেট হয়ে গেছে। আর লজিক্যাল অ্যাড্রেস হচ্ছে আপনি যখন কোনো একটা প্রসেসকে দিবেন, সেই প্রসেসটা ফার্স্টে মানে ফিজিক্যালে যায় না, সে প্রথমে হচ্ছে একটা ভার্চুয়ালি একটা অ্যাড্রেস ক্রিয়েট করে। যে ভার্চুয়াল অ্যাড্রেস ক্রিয়েট করে, যে একটু লিমিট রেজিস্টার আর বেজ রেজিস্টারের কথা বললাম, এর সাহায্যে সে আসলে ম্যাপিং করে যে ঠিক কতটুকু অ্যাড্রেস সে আসলে হোল্ড করবে বা কতটুকু তার জায়গা দরকার। সো এই যে ম্যাপিং করার জন্য যে অ্যাড্রেসটাকে প্রথমে সে ইউজ করে, যেটা হচ্ছে সিপিইউ জেনারেট করে দেয়, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, ওই ভার্চুয়াল অ্যাড্রেসটাকে আলটিমেটলি বলা হচ্ছে লজিক্যাল অ্যাড্রেস, যেটা হচ্ছে এক্সিস্ট করে না রিয়েল লাইফে। যেটা হচ্ছে আপনার জাস্ট হচ্ছে সিপিইউ জেনারেট করে র্যান্ডমলি। এবং এই জেনারেটেড ভিত্তিতে যে যে পরিমাণ হচ্ছে সে বেজ এবং লিমিটের ভিত্তিতে যে অ্যাড্রেসটুকু সে নিল, এই অ্যাড্রেসটুকু যদি মানে অ্যালোকেট করা পসিবল হয়, তখন হচ্ছে লজিক্যাল অ্যাড্রেস থেকে সেটা ফিজিক্যাল অ্যাড্রেসের সাথে, মানে এখানে কিছু অ্যাক্টিভিটি আছে যেগুলো আমরা একটু পরে জানবো। সো এই প্রসেসগুলোর মধ্য দিয়ে যে তখন হচ্ছে সে আমাদের ফিজিক্যাল অ্যাড্রেসটাকে অ্যালোকেট করে। এবং যখন ফিজিক্যাল অ্যাড্রেসটা অ্যালোকেট হয়, দ্যাট মিনস ওই প্রসেসটা তখন কাজ করতেছে বা সেটা আমাদের রিয়েল লাইফে এক্সিস্ট করবে তখন। সো দ্যাট মিনস লজিক্যাল অ্যাড্রেস হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস ম্যাপিং করার আগের স্টেপ। অর্থাৎ একটা লজিক্যাল অ্যাড্রেসে যায়, সেখান থেকে ফিজিক্যাল অ্যাড্রেসে যায়। সো লজিক্যাল অ্যাড্রেসে যাওয়ার জন্য কতটুকু মেমোরি নিবে সেটা ডিফাইন করে দেয় বেজ রেজিস্টার এবং লিমিট রেজিস্টার। এটুকু কি বুঝতে পারছেন? বেজ এবং বা ফিজিক্যাল এবং লজিক্যালের এই যে কনসেপ্টটা। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে আমাদের এটা হচ্ছে ধরেন আমাদের মেইন মেমোরি। সো আমরা হচ্ছে আমাদের যে এমএস পাওয়ার পয়েন্ট, এটাকে হচ্ছে আমরা লোড করতে চাই, মানে আমরা রান করব। সো রান করার সময় যখন এতে ক্লিক করলাম, তো প্রথমে হচ্ছে আমার এই প্রসেস
কোন জায়গা থেকে কাজটা শুরু করবে, ভার্চুয়ালি সে একটা বেজ রেজিস্টার তৈরি করলো এবং তার লিমিট মানে কতটুকু পর্যন্ত তার কাজ, কতটুকু মেমোরি প্রয়োজন ইএমএস পাওয়ার পয়েন্টের জন্য, সেটা হচ্ছে লিমিটে আসলো। এবং বেজ এবং লিমিটের ভিত্তিতে এখন সে চেক করে দেখবে যে এই পরিমাণ অ্যাড্রেস লজিক্যালি তাকে দেয়া পসিবল কিনা। কারণ লজিক্যালি যদি দেয়া পসিবল বলতে আমরা যতগুলো প্রসেসে কাজ করতে সবগুলো হচ্ছে আগে লজিক্যালি অ্যালোকেট করছে, তো সেটা হচ্ছে আমার মেইন মেমোরির সাথে সম্পর্কিত। সো যদি তখন আমরা তাকে লজিক্যালি জায়গা দিতে পারি, মানে সে যদি বুঝে যে তার কাছে এই পরিমাণ স্পেস দেয়া পসিবল, তখন সেটাকে সে অ্যালোকেট করবে যে ঠিক আছে আমার কাছে আপনার এই পাওয়ার পয়েন্টটা ওপেন হওয়ার জন্য 200 বাইট জায়গা দরকার, ইয়েস আমার কাছে এখন 200 বাইট জায়গা আছে। যদি দেখে সে ফাঁকা আছে তখন আপনাকে সে লিমিট পর্যন্ত যাওয়ার জন্য সুযোগ দিবে। এখন লিমিট পর্যন্ত যখন যাওয়ার সুযোগ দিবে তখন সে একটা লজিক্যালি সে অ্যাড্রেসটা পেয়ে গেল যে এই পরিমাণ অ্যাড্রেসটার দরকার, তখন সেই অ্যাড্রেসটাকে সে একটা পেজিং আছে বা আদার্স কিছু টেবিল আছে কাজ আছে সে তাদের কাছে রিকোয়েস্ট পাঠাবে এবং তার ভিত্তিতে তখন মেইন মেমোরিতে এসে ওই পরিমাণ যে 200 বাইট জায়গা, সেই 200 বাইট জায়গা তখন মেইন মেমোরিতে লোড করবে। মানে এই কাজটা করার কারণ হচ্ছে আমরা যদি ডিরেক্টলি মেইন মেমোরিতে কাজ করতে যেতাম লজিক্যালি মানে এটাকে অ্যাসাইন না করে, তাইলে আসলে এখানে একটা ওই যে প্রোগ্রামে আমাদের যে ডেডলক হওয়ার যে একটা সুযোগ ছিল সেটা শুরুতেই হয়ে যেতে পারতো। ওই যে আমরা বলছিলাম ডেডলক প্রিভেন্ট করব, সো প্রিভেন্ট করার জন্য আসলে যখন লজিক্যালি ম্যাপ করে আসলে দেখবো যে আসলে সেই পরিমাণ তাকে প্রসেস পসিবল কিনা বা এখানে আসলে কোনো প্রবলেম হচ্ছে কিনা, সেটা ওই জায়গাতে সে চেক করবে। এবং প্রিভেনশন করার যে ব্যাপারটা এটা আসলে এই লজিক্যালি অ্যাড্রেস থেকে আসলে ওই 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 কাজটা শুরু হয় আর কি, যে প্রিভেনশন করব যেটা আমরা। সো এই জন্য আমাদের লজিক্যালি এটাকে আগে থেকে অ্যালোকেট করা প্রয়োজন এবং এক্ষেত্রে এই দুইটা আমাদেরকে রেজিস্টার হেল্প করে থাকে। এবং লজিক্যাল থেকে ফাইনালি হচ্ছে আমরা মেইন মেমোরিতে লোড নেই এবং যখন মেইন মেমোরিতে লোড নেই তখন এটা হচ্ছে আমাদের ওপেন হয় বা এটা তখন কাজ করে এই প্রসেসটা। এবার বুঝতে পারছেন? আচ্ছা, আরেকটু সামনে গেলে আরো ক্লিয়ার হবেন। এখন অনেকের কাছে অ্যাম্বিগুয়াস মনে হতে পারে, স্বাভাবিক। আমরা আরেকটু সামনে আগাই, আরেকটা পরের স্লাইডে যাই। সেখানে একটা ডায়াগ্রাম দেয়া আছে ওই জিনিসটাই, যে একটা হার্ডওয়্যার অ্যাড্রেস প্রোটেকশন উইথ বেজ এবং লিমিট রেজিস্টার, মানে বেজ এবং লিমিট রেজিস্টার সাহায্যে আসলে আমরা এই অ্যাড্রেসগুলোকে কিভাবে প্রোটেক্ট করতেছি বা আমাদের যে মেইন মেমোরি যে অ্যাড্রেসগুলো সেগুলোকে কিভাবে আমরা সেভ করতেছি, মানে এগুলার ওই যে ডেডলক বললাম বা আদার্স যে প্রবলেম হওয়ার কথা ছিল সেগুলো থেকে কিভাবে তাকে রক্ষা করতেছি। এক্ষেত্রে সিপিইউ যে অ্যাড্রেসটা জেনারেট করতেছে সেটা হচ্ছে, আমরা আগেই বলছি সিপিইউ এর অ্যাড্রেসটাই হচ্ছে লজিক্যাল অ্যাড্রেস। সো এখানে লজিক্যাল না বলে ডিরেক্টলি বলছে সিপিইউ অ্যাড্রেসটা জেনারেট করতেছে। সো এটা কিন্তু লজিক্যাল ফিজিক্যাল অ্যাড্রেস না, এটা লজিক্যাল অ্যাড্রেস। সো এই অ্যাড্রেস যখন জেনারেট করলো আমরা একটা প্রসেস দিতে চাই, সেই প্রসেসের বেজ রেজিস্টার বা বেজ অ্যাড্রেসটা তো আমরা জানি যে এই প্রসেসের বেজ রেজিস্টার কত, কোন জায়গা থেকে সে কাজ করতে চায়, কোন অ্যাড্রেস থেকে। তো সে চেক করে দেখবে ওই বেজ অ্যাড্রেসটা লজিক্যাল অ্যাড্রেসের এরিয়ার মধ্যে পড়ে কিনা, মানে লজিক্যাল অ্যাড্রেস যেখান থেকে শুরু হওয়ার কথা তার থেকে সে হচ্ছে ছোট কিনা। কারণ আপনার যদি আমরা এটাকে একটা সরল রেখা হিসাবে, মানে যদিও অনেক বেশি সিম্পলিফাই হয়ে যায় তারপর আমরা এটাকে ধরি এভাবে একটা সরল রেখা, যেখানে হচ্ছে এটা কি করলাম, হ্যাঁ, যেখানে ধরেন আপনার 0 থেকে 0 আছে, 2 আছে, এখানে 10 আছে, এরকম অনেকগুলা দাগ আছে, মানে অনেকগুলো পয়েন্ট আছে। সো আপনার এখানে আছে মনে করেন যে 25 পর্যন্ত ফর এক্সাম্পল। আপনার বেজ অ্যাড্রেস একটা প্রসেসের বেজ অ্যাড্রেস হচ্ছে মনে করেন যে সে হচ্ছে 3, এই 3 নামক অ্যাড্রেস থেকে সে যাত্রা শুরু করবে, কাজ করা শুরু করবে। তো আপনার যে সিপিইউ যে অ্যাড্রেসটা জেনারেট করতেছে সেই অ্যাড্রেসটা ধরেন হচ্ছে এই 0 থেকে শুরু করে 25 পর্যন্ত এই পরিমাণ অ্যাড্রেস সে জেনারেট করছে। এখন আপনি যে বেজ রেজিস্টারটা দিচ্ছেন সেটা আসলে এই রেঞ্জের মধ্যে আছে কিনা, অর্থাৎ 25 যেটা ছিল সেই 25 থেকে ছোট কিনা। যদি ছোট অথবা সমান হয় তাহলে আপনি বুঝবেন যে ঠিক আছে সে লজিক্যাল অ্যাড্রেস যতটুকু জেনারেট হচ্ছে তার মধ্যে সে পড়ে, ওইটার বেজ অ্যাড্রেস তার মধ্যে পড়ে এবং তাকে আমরা জায়গা দিতে পারবো। সো এই জন্য যদি এটা ইয়েস হয় তাহলে আমরা এদিকে যাব, দ্যাট মিনস আমরা তাকে স্টার্ট করার মতো তাকে আমরা সুযোগ দিচ্ছি। এখন যেহেতু সে 3 মানে হচ্ছে ধরেন এই জায়গাতে হচ্ছে 3, সো এই পয়েন্ট থেকে লজিক্যাল অ্যাড্রেসের এই পয়েন্ট থেকে সে যাত্রা শুরু করলো, কাজ করলো। করার পরে আমরা জানি হচ্ছে তার লিমিট অ্যাড্রেস, লিমিট রেজিস্টার, যেটা হচ্ছে বেজের সাথে লিমিট যদি এড করি তাহলে আমরা লিমিট রেজিস্টার অ্যাড্রেসটা পাই। সো সেই অ্যাড্রেসটা আসলে আমাদের হাইয়েস্ট যে ভ্যালু 25 এর ছোট হতে হবে। কারণ কি, কারণ আমাকে তো এর মধ্যে তাকে অ্যালোকেট করতে হবে। যদি এটার সাইজ ধরেন 3 তে শুরু হবে, সে হচ্ছে কাজ করবে ফর এক্সাম্পল হচ্ছে 25 সেকেন্ড পর্যন্ত ধরেন, তাহলে হচ্ছে 3 + 25 মানে 28 হয়ে যাচ্ছে। সো বেস প্লাস লিমিট ইকুয়াল টু 28। এখন 28 তো আমি তাকে দিতে পারবো না, কারণ আমার সিপিইউ জেনারেটই করছে 25 পর্যন্ত। তাহলে তো আমি যদি বাইরে চলে যাই তাকে আমাকে অ্যালোকেট করা পসিবল না, মেইন মেমোরির কাছে তাকে রিকোয়েস্ট পাঠাবো না তার জন্য। সো এজন্য সে আগেই চেক করে নিচ্ছে এই জায়গাতে যে ইয়েস সে কি আমাদের
যে সিপিইউ যে অ্যাড্রেসগুলো জেনারেট করতেছে সে এরিয়ার মধ্যে পড়ে কিনা। যদি ধরেন এটাকে হচ্ছে সে কাজ করবে 10 সেকেন্ড, তাহলে 3 তে শুরু হলো, তার হচ্ছে লিমিট রেজিস্টার হচ্ছে 13, তাহলে 13 ইয়েস, এটা হচ্ছে ছোট হয় ইয়া থেকে, তাহলে সেটা হচ্ছে 13 ধরুন ফর এক্সাম্পল এই জায়গাতে 13। সো এই পরিমাণ জায়গা, এই পরিমাণ মেমোরি হচ্ছে সে অ্যালোকেট করলো, এবং এই পরিমাণ মেমোরির জন্য তখন সে হচ্ছে আমাদের মেইন মেমোরির কাছে রিকোয়েস্ট পাঠাবে। রিকোয়েস্ট পাঠানোর কিছু ওয়ে আছে, আমি আগেও বলছি, সেগুলো নিয়ে আমরা পরে জানবো। বাট এখানে সিম্পলিফাই করার স্বার্থে বলা হয়েছে যে ডিরেক্টলি সে যদি ইয়েস হয়, তাহলে এই অ্যাড্রেসের জন্য মেইন মেমোরির কাছে সে একটা রিকোয়েস্ট পাঠাবে, এবং সেই ভিত্তিতে তখন তাকে মেইন মেমোরি হচ্ছে মেমোরি অ্যালোকেট করে দিবে। আর যখন মেমোরি অ্যালোকেট করবে তখন সেই প্রসেসটা কাজ করবে। এখন যদি কোনো একটা জায়গায় সমস্যা হয়, ধরেন এখানে মানে এটা শুরুতেই ধরেন -1 ফর এক্সাম্পল, তো বেস যদি -1 হয়, -1 তো আমার সিপিইউ অ্যাড্রেস জেনারেট করেই নাই। সো যদি এরকম কোনো কেস হয়, সেক্ষেত্রে আগে সে বলবে যে আপনি একটা ট্রেপে পড়তেছেন, বা এটা হচ্ছে আপনার অ্যাড্রেস এরর আসছে, আপনাকে নতুন করে অ্যাড্রেস জেনারেট করতে হবে। হতে পারে আপনার বেস রেজিস্টারকে আপনার চেঞ্জ করা লাগতে পারে, অথবা হচ্ছে আপনার সিপিইউ অ্যাড্রেসটাকে নতুন করে জেনারেট করা লাগতে পারে, সেটা আলাদা প্রসেস, আলাদা নিয়ম। তো যাই হোক, এখানে একটা অ্যাড্রেস এরর আসবে। আবার যদি এক্ষেত্রেও ঘটে যে আপনার হচ্ছে 25কেও ক্রস করে যায়, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তাকে আমরা লজিক্যাল অ্যাড্রেস থেকে তাকে ম্যাপিং এর এরিয়ায় নিয়ে আসতে পারবো না, তো সেক্ষেত্রে আমাদের একটা অ্যাড্রেস এরর ঘটবে। আর যদি এই দুইটা অ্যাড্রেস এরর না ঘটে, তাইলেই কেবল আমরা মেন মেমোরি থেকে অ্যাক্সেস পাবো, আর যখন মেন মেমোরিতে অ্যাক্সেস পাবো তখনই প্রসেসটা শুধু কাজ করবে, আদারওয়াইজ কাজ করবে না। সো এই ছিল হচ্ছে এই ডায়াগ্রামটার ব্যাখ্যা। আশা করি এটা ক্লিয়ার। এই ডায়াগ্রাম নিয়ে কারো কোনো কোয়েরি? আচ্ছা, অ্যাড্রেস বাইন্ডিং। অ্যাড্রেস বাইন্ডিং এর ব্যাপারটা হচ্ছে ওই যে বেজ এবং লিমিট রেজিস্টারের মধ্যবর্তী যে অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসটাকে সে একসাথে একটা ব্লক ওয়াইজ পাঠাচ্ছে লোড করার জন্য মেইন মেমোরি থেকে। সো এই যে একটা ব্লকেজ তৈরি করতেছে ফর অ্যাক্সেসিং ফিজিক্যাল অ্যাড্রেস। সো এই ব্লকটাকে বা এই অ্যাড্রেসটাকে একসাথে করার যে ওয়ে, সেটাকে বলা হচ্ছে অ্যাড্রেস বাইন্ডিং। মানে একসাথে করা, মানে একটা প্যাকেজ রেডি করা, বা একটা রিকোয়েস্ট পাঠানোর জন্য একসাথে একটা অ্যালোকেট কতটুকু হবে সেটার জন্য রিকোয়েস্ট পাঠানোর জন্য সেটাকে বলা হচ্ছে বাইন্ড করা বা বাইন্ডিং। যেমন এখানে যেটা বলা হচ্ছে, আমরা যদি একটু পড়া ট্রাই করি, যে প্রোগ্রামস অন ডিস্ক রেডি টু বট ইনটু মেমোরি টু এক্সিকিউট ফ্রম ইনপুট কিউ। মানে ইনপুট কিউ বলতে হচ্ছে আমাদের যে প্রসেসটা, যেটা হচ্ছে আমাদের এক্সিকিউট করতে চাচ্ছি, সেটা আসলে কতটুকু বেজ এবং লিমিটের ভিত্তিতে কতটুকু দরকার, সেই অ্যাড্রেসটাকে যখন আমরা এক্সিকিউট করার জন্য আমরা যে প্রিপারেশন নিব, বা যেটাকে রেডি করার ট্রাই করব, যেটা হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস থেকে সে অ্যাক্সেস করার চেষ্টা করবে। যেমন এখানে কিছু এক্সাম্পল দেওয়া হচ্ছে যে সোর্স কোড অ্যাড্রেস ইজ ইউজুয়ালি সিম্বলিক। আচ্ছা, এখানে অ্যাড্রেসের ক্ষেত্রে 3টা মোড আছে। 3টা মোডের মধ্যে একটা মোড হচ্ছে সিম্বলিক, আরেকটা নাম হচ্ছে এখানে দেওয়া আছে কি না দেখি, একটা সিম্বলিক, আরেকটা হচ্ছে ফিজিক্যাল, আরেকটা নাম এখানে মেবি দেওয়া নেই এই মুহূর্তে, আরেকটা নাম কি জানি ভুলেও গেলাম আমি। যাই হোক, সিম্বলিক ব্যাপারটা হচ্ছে যে সিম্বলিক অ্যাড্রেস হচ্ছে আমরা যে প্রোগ্রাম করি, কোড লিখি, কোড লেখার ক্ষেত্রে আমরা কোনো একটা অ্যাড্রেস ডিফাইন করার জন্য আমরা কিন্তু ভেরিয়েবলের হেল্প নেই, বা এই টাইপের কিছু জিনিসের হেল্প নেই, যেগুলোর সাহায্যে আমরা প্রোগ্রাম করার ক্ষেত্রে ব্যবহার করি, যেগুলো আলটিমেটলি অ্যাড্রেস বোঝাচ্ছে। যেমন আপনি ইন্টিজার টাইপের ফর এক্সাম্পল একটা ভেরিয়েবল নিচ্ছেন, সে কিন্তু আপনি ধরে নিচ্ছেন যে ইন্টিজার টাইপের মেমোরি, এই কথাটা বলে আপনি কম্পিউটার থেকে আপনি 4 বাইট একটা মেমোরি অ্যালোকেট করতেছেন। তো যে সিম্বলের সাহায্যে অ্যালোকেট করা, সো এটাকে বলা হচ্ছে সিম্বলিক অ্যাড্রেস, যেটার সাহায্যে আমরা এই কাজটা করে থাকি। আর আরেকটা হচ্ছে আপনার সিম্বলিকের পরে, আচ্ছা মনে পড়ছে, এটা হচ্ছে রিলেটিভ অ্যাড্রেস, যেটাকে বলা হয় সিম্বলিকের পরে। রিলেটিভ অ্যাড্রেসটা আসলে আপনার এই সিম্বলিক অ্যাড্রেসটাকে যখন সে আপনার কনভার্ট করে যখন সেটা হচ্ছে হার্ডওয়্যারের কাছে পাঠানো ট্রাই করে, সো এই যে কনভার্সন করার পরে যে অ্যাড্রেসটা জেনারেট করলো, সেটা হচ্ছে রিলেটিভ অ্যাড্রেস। এটা ওয়ান কাইন্ডস অফ আপনার লজিক্যাল অ্যাড্রেসের সাথে আপনি চিন্তা করতে পারেন, আর যেটা হচ্ছে রিলেটিভ অ্যাড্রেস বলা হচ্ছে আর কি। অ্যান্ড দেন ফাইনালি হচ্ছে আপনার ফিজিক্যাল অ্যাড্রেস, যেটা হচ্ছে আলটিমেটলি অ্যাক্সেস করতেছে, বা যেটাকে আলটিমেটলি সে ইউজ করতেছে। সো এই যে বাইন্ডের কাজটা কিন্তু আমরা করে থাকি ফ্রম বিগিনিং লেভেলেই। আমরা যখন সিম্বলিক মোডে থাকি, তখনই আসলে এটাকে আমরা বাইন্ড করি। মানে সিম্বলিক এবং আপনার রিলেটিভ অ্যাড্রেস, এই দুই মোডের ক্ষেত্রে আসলে আপনার বাইন্ডিং এর কাজটা হয়, এবং ফিজিক্যাল অ্যাড্রেসের ক্ষেত্রে তো সে আলটিমেটলি আপনাকে প্রোভাইড করে দেয় বা অ্যালোকেট করে দেয়। 3টা মোডের কথা মনে রাখেন, যে আমরা বলছি যে অ্যাড্রেসের হচ্ছে 3টা মোড থাকে, একটা হচ্ছে সিম্বলিক, আরেকটা হচ্ছে রিলেটিভ মোড, অ্যান্ড দেন হচ্ছে আপনার ফিজিক্যাল অ্যাড্রেস মোড। আচ্ছা, কোনটা কি আশা করি খেয়াল আছে। দেন আমরা পরের পার্টে যদি যাই, সো এই যে বাইন্ডিং করতেছে, আমরা চেক মাই স্পিকার, কন্টিনিউ টু রেকর্ডিং। আচ্ছা, 1 মিনিট। আচ্ছা, তো যেটা বলতেছি, আমরা যে অ্যাড্রেস বাইন্ডিং করতেছি, যেহেতু সেখানে 2টা মোডের কথা বলছি আমরা, যে 2টা মোড হচ্ছে ইনভলভ, তো এক্ষেত্রে আসলে আমরা কোডিং লেভেল, মানে আমরা ইউজারের যে
কমিউনিকেটের যে মাধ্যম সেই ওয়েটা পাশাপাশি কনভার্সনের যে ওয়েটা, সেই দুইটা মাধ্যমকে আমরা দায়ী করতেছি। সো এই দুইটা মাধ্যমে আসলে কিভাবে সে কাজ করতেছে, তার বাইন্ডিংটা আসলে কোন কোন জায়গায় স্টেপের মাধ্যমে করতেছে, সেই স্টেপগুলো হচ্ছে 3টা স্টেজ। প্রথম হচ্ছে কম্পাইল টাইম, যেহেতু আমরা একটা ভেরিয়েবল যখন আমরা ইউজ করি সেটাকে যখন আমরা রান করি, দেন হচ্ছে সে আলটিমেটলি সেটা হচ্ছে আপনার কাজ করা শুরু করে। সো কম্পাইল টাইমে সে হচ্ছে একটু কাজ করে, এবং কম্পাইল টাইম করার পরে হচ্ছে লোড টাইমে। লোড টাইম বলতে এটা হচ্ছে আমরা যখন কনভার্ট, মানে ফর এক্সাম্পল ইন্টিজার টাইপের আমরা একটা মেমোরি ভেরিয়েবল লিখলাম, সেটাকে হচ্ছে কম্পাইল করলো, কম্পাইল করার পরে সেটাকে আলটিমেটলি লোড করার ট্রাই করবে। যে কম্পাইল টাইম যখন এটাকে একটা অ্যাড্রেস জেনারেট করে দিচ্ছে, যে আমার ইন্টিজার টাইপ একটা ভেরিয়েবল নিছে, এই ভেরিয়েবল আমাকে 4 বাইট বুঝাচ্ছে বা 8 বাইট বুঝাচ্ছে, সেটা হচ্ছে লোড টাইমে যে সেটাকে হচ্ছে সে আলটিমেটলি এলোকেট করবে। সো লোড টাইমটা আলটিমেটলি আপনি এখানে ধরতে পারেন সেকেন্ড স্টেজ, যেটাকে আমরা বলছিলাম রিলেটিভ মোড, অর্থাৎ সে হচ্ছে কনভার্সনের ওই যে মোডটা সেটা। এবং দেন হচ্ছে এক্সিকিউশন টাইম। এক্সিকিউশন টাইমে আলটিমেটলি হচ্ছে আপনার ওই পরিমাণ থেকে সে আলটিমেটলি আপনার মেমোরি থেকে অ্যালোকেট করে দিচ্ছে, অর্থাৎ এটা এক্সিকিউট হচ্ছে এবং ফিজিক্যাল অ্যাড্রেস থেকে আলটিমেটলি এই জায়গাতে কাজ করতেছে। সো এই 3টা মোডের মাধ্যমে বা এই 3টা স্টেজের মাধ্যমে আলটিমেটলি বাইন্ডিং এর কাজটা কমপ্লিট হয়, অ্যাড্রেস বাইন্ডিং এর। সো আমরা 3টা মোড এখানে বলা হয়েছে, কম্পাইল টাইম, লোড টাইম, এক্সিকিউশন টাইম। আপনি এর সাথে রিলেভেন্ট করতে পারেন। কম্পাইল টাইমের সাথে আপনি চিন্তা করতে পারেন হচ্ছে আমাদের প্রথম মোড ছিল হচ্ছে সিম্বলিক মোড। আপনি লোড টাইমের সাথে চিন্তা করতে পারেন রিলেটিভ মোড, এবং এক্সিকিউশন টাইমের সাথে চিন্তা করতে পারেন আপনি ফিজিক্যাল অ্যাড্রেস মোড। আচ্ছা, দেন আমরা মাল্টি স্টেপ প্রসেসিং এর জায়গায় আসি। এখানে ওই একটু আগের যে কথাটা বললাম যে কম্পাইল, লোড এবং এক্সিকিউশন, এটাকে আরেকটু এলাবোরেট করা হয়েছে যে আসলে কোন স্টেজে যে কি হচ্ছে। কম্পাইল টাইমের ক্ষেত্রে কি ঘটতেছে, সোর্স প্রোগ্রাম আমরা যেটা লিখলেন সেটা হচ্ছে কম্পাইল টাইমে কি হয়, কম্পাইলার বা অ্যাসেম্বলার যেটাই থাকুক আপনার, সেটা হচ্ছে সে লোড করে। লোড করার পর এটাকে সে একটা অবজেক্ট মোডে নেয়। আমি যদি আরো সহজ করে বলি, আপনি যখন C++ বা সিতে একটা প্রোগ্রাম রান করেন, যেটার সাথে আপনার বেশি পরিচিত এই প্রোগ্রামটার সাথে, আপনি দেখবেন সেভ হওয়ার সময় 3টা ফাইল তৈরি হয়। একটা হচ্ছে .c ফাইল, আর একটা .o ফাইল, মানে এক্সটেনশন .o থাকে, আর একটা মনে অন্য কিছু একটা থাকে, মনে নেই এই মুহূর্তে। সো .o যেটা, ওটা কিন্তু অবজেক্ট ফাইল, মানে আলটিমেটলি এই ফাইলটাই হচ্ছে আপনার হার্ডওয়্যারের সাথে বা আপনার ডিভাইসের সাথে কমিউনিকেট করার জন্য ব্যবহৃত হয়। সো এইরকম একটা ফাইল দেখবেন আপনি সেভ হয় রান করার সাথে সাথে। সো একটা হচ্ছে সোর্স, মানে .c বা যে .cpp যেটা থাকে সেটা হচ্ছে আপনার সোর্স প্রোগ্রাম ফাইল, আর .o যেটা সেটা হচ্ছে হার্ড, মানে কমিউনিকেশনের জন্য একটা মাধ্যম। আরেকটা হচ্ছে .e বা কিন্তু কিছু একটা থাকে যেটা হচ্ছে এক্সিকিউশন, মানে যেটা জাস্ট হচ্ছে আপনার আউটপুটটা দেখায়। সো অবজেক্ট মডিউল এটা ক্রিয়েট হয় কম্পাইল টাইমে। এই অবজেক্ট মডিউলের সাথে আসলে লিঙ্কেজ এডিটর বলে একটা জিনিস থাকে, যেটা হচ্ছে আপনার যদি আরো কোনো মডিউল থাকে, যেহেতু এটাকে সেগমেন্ট থাকতে পারে, ডিফারেন্ট ডিফারেন্ট ক্লাস থাকতে পারে, সেখানে ওয়েটিং একটা সময় থাকতে পারে, মানে যেহেতু আপনি ডিফারেন্ট ক্লাস যদি সিপিপির ক্ষেত্রে চিন্তা করি, সেখানে আপনি আপনি কি বলা যায়, এখানে আপনি পজ দেওয়ার একটা সুযোগ থাকে, একটা প্রোগ্রাম কিছু কনভার্ট থাকবে বা আদার্স মডিউল তৈরি, মোড তৈরি হবে, অনেকগুলো অবজেক্ট তৈরি হবে একটা প্রজেক্টের মধ্যে। যদি আপনি সেই প্রজেক্ট মোডগুলোর মধ্যে আপনি কানেকশন করতে চান বা আদার্স প্রোগ্রামের কোনো একটা কিছু অ্যাক্সেস করতে চান, সেক্ষেত্রে আসলে এই মোডটাকে সে ব্যবহার করবে। আর যদি সহজ করে বলি, আপনারা আই থিঙ্ক এটার সাথে পরিচিত যে অ্যাবস্ট্রাক্ট ক্লাস, বা আপনি একটা ক্লাসকে আরেকটা ক্লাস আপনি হচ্ছে ইনহেরিট করবেন। সো ওই ক্লাসটাকে যেহেতু আপনার অলরেডি রান করা, ফর এক্সাম্পল সেখান থেকে আপনি ইনহেরিট করে নিয়ে আসবেন, তাহলে ওইটা অবজেক্ট মোড অলরেডি তৈরি হয়ে আছে, অবজেক্ট মডিউল। তো সেই অবজেক্ট মডিউলটা আপনি আপনার প্রোগ্রামে, আপনার এখানে যে অবজেক্ট মডিউল সেটা হচ্ছে ওই মডিউলটাকে অ্যাক্সেস করতে চায়। তো এই যে আরেকটা অবজেক্ট মডিউলকে সে অ্যাক্সেস করবে, সেক্ষেত্রে লিঙ্কেজ এডিটর নামে একটা স্টেজ, সে হচ্ছে তাকে হেল্প করবে। আর এই লিঙ্কেজ এডিটরটা হচ্ছে আপনার লোড টাইমের মধ্যে পড়ে, কারণ সে হচ্ছে আরেকটা অবজেক্ট মডিউলকে লোড করতেছে বা তার মধ্যে সে হচ্ছে এটাকে লিঙ্ক করার ট্রাই করতেছে, এটা লোড টাইমের মধ্যে পড়ে। সো এটা হচ্ছে লোড মডিউলের কাছে আসলো, এবং সেখান থেকে আলটিমেটলি লোডার, যেটা হচ্ছে আপনার হার্ডওয়্যারের সাথে ডিরেক্টলি, মানে এটা হচ্ছে আপনার ফিজিক্যাল অ্যাড্রেসে লোড করে দিচ্ছে। তো যখন ফিজিক্যাল অ্যাড্রেসে লোড করে দিচ্ছে, সেখান থেকে আলটিমেটলি হচ্ছে আমাদের এক্সিকিউশনের কাজ যেটা করার, সেই এক্সিকিউশন বা এক্সিকিউটিং এর কাজটা করে থাকবে। সো এটা হচ্ছে আপনার এটাকে আরেকটু এলাবোরেট করা এই স্টেপগুলোকে। আচ্ছা, এটা নিয়ে আগে বলছি লজিক্যাল এবং ফিজিক্যাল অ্যাড্রেস। লজিক্যাল হচ্ছে সিপি জেনারেট করে, ফিজিক্যাল অ্যাড্রেস হচ্ছে আমাদের ফিজিক্যালি এক্সিস্ট করে, যেটা হচ্ছে মেমোরি থেকে পাই। আর অ্যাড্রেস যখন বলতেছে সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ইউনিট বোঝাচ্ছে। আর আপনি যখন স্পেস বলবেন, দ্যাট মিনস সে অনেকগুলো অ্যাড্রেস, ইন্ডিভিজুয়াল অ্যাড্রেসকে মিলে একটা স্পেস তৈরি হয়। যখন আপনি লজিক্যাল অ্যাড্রেস স্পেস বলবেন, ধরেন আপনার সিপিইউ জেনারেট করছে আপনার এই মুহূর্তে ফর এক্সাম্পল 1 মেগাবাইট, ফর এক্সাম্পল 1 মেগাবাইট হচ্ছে সে মানে লজিক্যাল অ্যাড্রেস জেনারেট করছে। সো 1 মেগাবাইটের পুরো জায়গাটাকে বলা হচ্ছে লজিক্যাল অ্যাড্রেস স্পেস। সেখানে 1 বাইট যদি আমি চিন্তা করি, 1 বাইট হচ্ছে একটা লজিক্যাল অ্যাড্রেস,
আর পুরো যে জায়গাটাই হচ্ছে তার স্পেস। সেম এজ ফিজিক্যাল অ্যাড্রেসের ক্ষেত্রে আপনার যতটুকু জায়গা সে অ্যালোকেট করতে চায় পুরোটাই হচ্ছে তার একটা স্পেস, সেখানে ইন্ডিভিজুয়াল ইউনিট যেটা ইন্ডিভিজুয়াল সেটা হচ্ছে শুধু লজিক্যাল ফিজিক্যাল অ্যাড্রেস। আচ্ছা, সো এখান থেকে এখানে একটা কথা বলা হয়েছে, লজিক্যাল এন্ড ফিজিক্যাল অ্যাড্রেস আর দ্য সেম ইন কম্পাইল টাইম and load time address binding schemes. Logical and physical address differ in execution time address binding scheme. আচ্ছা, এখানে যেটা বলতেছে শুরুর দিকে আসলে লজিক্যাল ফিজিক্যাল, যেহেতু ওই যে বললাম আপনার লজিক্যালে যতটুকু অ্যালোকেট করবেন দিন শেষে কিন্তু সেই পরিমাণ অ্যাড্রেসই ফিজিক্যালি আপনি এক্সিকিউট বা ফিজিক্যালি আপনার সেই পরিমাণ অ্যাড্রেসই আপনি প্রোভাইড করতেছেন। সো যখন কম্পাইল টাইম বা লোড টাইম প্রাথমিক যে পর্যায়ে, সেই পর্যায়ে কিন্তু আসলে আপনার লজিক্যালি যা চিন্তা করতেছেন ফিজিক্যালি আপনি তাই পাবেন, এটাই আপনি ধরে নিচ্ছেন। আর যখন আপনি এক্সিকিউশন মুভমেন্টে যাচ্ছেন তখন কিন্তু আসলে লোড করার ব্যাপার চলে আসে, তখন কিন্তু আর লজিক্যাল অ্যাড্রেস বলে কিছু থাকে না। লজিক্যাল অ্যাড্রেস তখন সে নাই, তখন শুধু ফিজিক্যাল অ্যাড্রেসটাই এক্সিস্ট করে, কারণ সে তখন এক্সিকিউট করতেছে বা সেই ওই পরিমাণ অ্যাড্রেসটাকে সে লোড করতেছে, রান করতেছে। সো অ্যাড্রেস বাইন্ডিং এর যে তিনটা স্কিম ছিল সেক্ষেত্রে কম্পাইল টাইম এবং লোড টাইম এই ক্ষেত্রে দুইটা সেম থাকে। আর লাস্ট স্টেজ যেটা, সেই স্টেজটা যেহেতু আমাদের রিয়েল লাইফের সাথে রিলেটেড, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি বা লোড করতেছে বা রান করতেছে, সেক্ষেত্রে ফিজিক্যাল কম্পোনেন্ট দরকার, এই জন্য ডিফার করে। তো আশা করি এই জায়গাগুলো যদি আপনাকে একটু ঘুরে প্রশ্ন করা হয় আপনি আনসার করতে পারবেন। আচ্ছা, এবার আসি মেমোরি ম্যানেজমেন্ট ইউনিটের ক্ষেত্রে। এইখানে যাওয়ার আগে একটু পজ দেই এবং আচ্ছা, এখানে যেটা বলা হচ্ছে যে মেমোরি ম্যানেজমেন্ট ইউনিটের ক্ষেত্রে এখানে এই যে অ্যালোকেশন করতেছি, আমরা আগেই বলছিলাম যে লজিক্যাল অ্যাড্রেস সে প্রাইমারি ভাবে একটা মেমোরি অ্যালোকেট করে কতটুকু সে জায়গা নেবে অ্যাজিউম করে, এবং ফাইনালি সেই জায়গাটুকু আমরা ফিজিক্যাল অ্যাড্রেস থেকে পাই। এখন মধ্যখানে বলছিলাম যে একটা কাজ করা হয়, তো মধ্যখানে কাজের মধ্যে একটা কাজ হচ্ছে আপনার রিঅ্যালোকেশন রেজিস্টার, সে হচ্ছে একটা কাজ করে থাকে। কি কাজ করে থাকে, যেহেতু প্রাইমারি ভাবে আমরা লজিক্যাল এবং ফিজিক্যাল দুইটা ডিফারেন্ট ভাবে চিন্তা করছি, দুইটা আলাদা ইউনিট হিসেবে চিন্তা করতেছি বা আলাদা মেমোরি হিসেবে চিন্তা করতেছি। সো লজিক্যাল অ্যাড্রেস সে জানে না ফিজিক্যালে কতটুকু আছে, ফিজিক্যালও জানে না লজিক্যালে ঠিক কতটুকু স্পেস আছে, মানে প্রাথমিকভাবে তারা ডিসকানেক্টেড। ওকে, সো এই ক্ষেত্রে যখন আমরা কোন একটা প্রোগ্রামকে আমরা এক্সিকিউট মোডে নিয়ে যাই, মানে প্রথম দুটো স্টেপ শেষ করে এক্সিকিউট মোডে যাই, তখন কিন্তু এদের মধ্যে সমন্বয় করতে হয়। সো সমন্বয় যখন আমরা করতে যাচ্ছি, দেখেন যে লজিক্যালি আপনার অ্যাড্রেস, আপনি চিন্তা করলেন যে আপনি 100 বাইটের একটা প্রোগ্রামকে আপনি এক্সিকিউট করবেন, এটা লজিক্যালি আপনার ঠিক আছে, আপনি লজিক্যালি কোনো প্রবলেম হয় নাই। কিন্তু ইন দ্য মিন টাইম দেখা গেল আপনার ফিজিক্যাল অ্যাড্রেসে কোনো একটা প্রবলেম হচ্ছে, বা ফিজিক্যাল অ্যাড্রেসে আপনার সেই পরিমাণ অ্যাড্রেসের ক্ষেত্রে অনেকটা প্রোগ্রাম সেটাকে অ্যালোকেট করে রেখে দিছে, বা কোনো একটা প্রোগ্রামকে আপনি ক্লোজ করেন নাই বা রিলিজ করে নাই, সে ওই অ্যাড্রেসটাকে সে নিজের মধ্যে রেখে দিছে, বাট আপনার লজিক্যাল মনে করছিল যে এই পরিমাণ অ্যাড্রেস তার কাছে ফাঁকা আছে, মানে যেহেতু প্রথম দিকে তারা একজন আরেকজনের কাছে অপরিচিত। সো এক্সিকিউশন টাইমে যে এই প্রবলেমটা হতে পারে যে আপনার যে লজিক্যাল যে পরিমাণ অ্যাড্রেসকে অ্যালোকেট করছিল সেই পরিমাণ অ্যাড্রেস ফিজিক্যালি সে পাচ্ছে না। সো তখন হচ্ছে আসলে রিঅ্যালোকেশন নামে একটা রেজিস্টার থাকে, যে হচ্ছে আপনার এই প্রবলেম যদি হয়ে থাকে সেটাকে রিঅ্যালোকেট করে সেটা সলভ করার ট্রাই করে। অর্থাৎ রিঅ্যালোকেশন রেজিস্টার আপনার ফিজিক্যাল এবং লজিক্যাল অ্যাড্রেসের মধ্যে সমন্বয়ের কাজটা করে থাকে, এবং এই সমন্বয় করার ক্ষেত্রে সে একটা টেবিল বা রুটিন ওয়ার্ক করে থাকে, এটাকে বলা হচ্ছে একটা টেবিল ফরম্যাট করে। আমরা একটু পরে সেই টেবিলটার সাথে পরিচিত হব। তো টেবিল ফরম্যাটে সেটাকে সে অ্যাড্রেসগুলোকে নিয়ে থাকে, এবং তার ভিত্তিতে ওই টেবিল থেকে আলটিমেটলি সে বুঝতে পারে যে আসলে তার নতুন অ্যালোকেশনটা কি রকম হওয়া উচিত। তো যেমন আমরা সিপিইউ থেকে একটা যেহেতু লজিক্যাল অ্যাড্রেস জেনারেট করলাম, এটা মনে করেন যে 346 এই অ্যাড্রেস থেকে আমরা জেনারেট করলাম, এবং আমাদের রিঅ্যালোকেশন রেজিস্টার তার মানে সে হচ্ছে আমার, আমি আগে আর একটু সহজ করি, সিপি হচ্ছে লজিক্যাল যে অ্যাড্রেসটা জেনারেট করলো সেই অ্যাড্রেসটা আপনি অ্যালোকেট করছেন 346 নামে। এখন এই নামে তো আপনার ফিজিক্যাল যে মেমোরি সেই মেমোরি তো সেম নামে অ্যাড্রেস নেই বা সেম, কারণ যেহেতু দুইটা ডিফারেন্ট অ্যাড্রেসের, মানে অ্যাড্রেসিংটা নামকরণটা ডিফারেন্ট, তো সেক্ষেত্রে আপনার এই সেম নামে কিন্তু আপনি আপনার মেমোরিতে জায়গা পাচ্ছেন না। সো মেমোরিতে আসলে কোন নামে জায়গা সে পাবে? সো এই যে রিলোকেশন রেজিস্টার, সে যেহেতু ফিজিক্যাল অ্যাড্রেসের মেমোরিগুলোকে একটা টেবিল ওয়ার্কের মাধ্যমে রুটিন ওয়াইজ সে জিনিসগুলোকে সে জানে যে কোন কোন অ্যাড্রেসগুলো ফাঁকা আছে, তখন সে এই লজিক্যাল অ্যাড্রেসের অ্যাড্রেসটাকে সে রিড করে, এবং রিলোকেশন রেজিস্টার সেটাকে হচ্ছে কম্বাইন করে ফাইনালে হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেসে পাওয়া যাবে এরকম একটা অ্যাড্রেসের কাছে সে পাঠিয়ে দেয়। অর্থাৎ আমাদের মেমোরিতে, মেইন মেমোরিতে ফিজিক্যাল অ্যাড্রেস মনে করেন যে 40,000 একটা এই নামের একটা অ্যাড্রেস ফাঁকা আছে, মানে এই অ্যাড্রেসটাকে কাজ শুরু করতে পারবে। তো তখন
সে হচ্ছে এই জায়গাটা সে বুঝলো কিভাবে, এই রিলোকেশন রেজিস্টারটা সেটা হচ্ছে ওই টেবিলটা থেকে বুঝতে পারলো, এবং টেবিল থেকে বুঝে সেটা অ্যালোকেট করে দিল, এবং এই অ্যালোকেটের সাথে আপনার লজিক্যাল অ্যাড্রেসটা অ্যাড করে তখন হচ্ছে সেই অ্যাড্রেসটাকে সে আলটিমেটলি অ্যাক্সেস করবে, অর্থাৎ মাঝখানে রিলোকেশন রেজিস্টার চলে আসবে। যদি এই চিত্রটার সাথে আমি আপনাকে এই চিত্রটা অ্যাড করে দিতে চাই, তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে এমন, এই যে ইয়েস হওয়ার পরে আপনার মেন মেমোরি অ্যাক্সেস করে ফেলতেছে, এই অ্যাক্সেস করার আগ মুহূর্তে এই জায়গাতে আসলে রিঅ্যালোকেশন রেজিস্টারটা চলে আসে, সে এই জায়গাতে এসে আলটিমেটলি মানে মেন মেমোরি অ্যাক্সেস করার সিদ্ধান্তটা এই জায়গা থেকে সে জানা যায় আসলে এই পরিমাণ এই জায়গার অ্যাড্রেসটা আপনি অ্যাক্সেস করতে পারেন। এখান থেকে সে তো বুঝলো কতটুকু নিবে, কি পরিমাণ নিবে, সেটাকে সেই জায়গাতে এসে কাজ করবে। আর এই জায়গাটা কোনটা, রিঅ্যালোকেশন রেজিস্টারের কাজ এটা। সো এখানে যদি আমরা এরকম একটা চিত্র থাকার কথা সামনের দিকে, আচ্ছা এই যে মানে এই অ্যাড্রেস আমরা পাইছি, যেমন এই জায়গাতে আপনি এটা দেখেই বুঝতে পারতেছেন যে লজিক্যাল অ্যাড্রেস ওই যে লিমিট রেজিস্টার পর্যন্ত আমরা যেটা যে জায়গাতে ছিলাম, এটা এই জায়গাটা মানে কিন্তু আমাদের এই যে আগের যে চিত্রটা একটু আগে দেখালাম, সরি এই যে চিত্রটা দেখালাম, এই যে এই চিত্র এই পর্যন্ত এই যে লিমিট শুধু এটুকু নিছে, এটুকুকে সে বাদ দিছে আর কি ওই চিত্রতে। সো আপনি এটাকেই চিন্তা করতে পারেন ওইটা। সো এখানে এই চিত্রটাই ব্যাখ্যা করা হয়েছে, এটুকু হচ্ছে লিমিট রেজিস্টার। যদি ন হয় আমরা আগেই দেখছিলাম ট্র্যাপ হয় বা অ্যাড্রেসিং এরর আসে, যদি ইয়েস হয়, ইয়েস হওয়ার পরে আমরা একটা লিমিটটা পেয়ে গেলাম, লজিক্যাল অ্যাড্রেস কতটুকু সে নিবে, ওই অ্যাড্রেসটাকে রিলোকেশন রেজিস্টার আপনার অ্যাড করে সেই পরিমাণ অ্যাড্রেসটা মেন মেমরি থেকে অ্যালোকেট করে দিবে। সো এটা আলটিমেটলি আপনার পুরো প্রসেসটাকে আরেকটু এলাবোরেট করে ডিফাইন করতেছে যে কিভাবে সে অ্যাক্সেস করতেছে। আচ্ছা দেন আমরা আসি এখানে সোয়াপিং এর একটা ব্যাপার বলা হয়েছে। সোয়াপিং এর কাজটা হচ্ছে ওই যে আমাদের যেটা বলছিলাম যে ফিজিক্যাল অ্যাড্রেসের মেমোরিগুলোকে সে ম্যাপিং করে, এই ম্যাপিং করার যে ওয়েটা, সেই ম্যাপিং করার ওয়েটা বা যে রুটিন ওয়ার্ক বলছিলাম যে রিলোকেশন রেজিস্টার রুটিন করে কাজগুলো করে, সো এই রুটিন ওয়ার্ক করার কাজটা ডিফাইন করে দেয় আলটিমেটলি সোয়াপিং নামক এই জিনিসটা। সো এই আলটিমেটলি হচ্ছে বলে দেয় যে আমাদের ফিজিক্যাল অ্যাড্রেসের অ্যাড্রেস স্পেস কতটুকু আছে বা কি পরিমাণ কোন পজিশনে আছে এটা। সো সোয়াপিং এখানে ডিটেলস দেয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। যদি আমরা এখানে চলে আসি যে এই অ্যাড্রেসটা, এটা বুঝলে আলটিমেটলি আপনি বুঝে যাবেন যে আমাদের রিঅ্যালোকেশন রেজিস্টার আলটিমেটলি কিভাবে আমাদের অ্যাড্রেসগুলোকে অ্যালোকেট করতেছে। সো ধরেন এটা হচ্ছে আপনার আমাদের যে প্রসেসগুলা, সেই প্রসেসগুলাকে সে এখান থেকে পাচ্ছে। প্রসেসগুলাকে পাওয়ার পরে এখানে সোয়াপ ইন সোয়াপ আউট নামে দুইটা জিনিস। সোয়াপ আউট মানে হচ্ছে আপনি একটা প্রসেস ধরেন P2 নামক প্রসেসটাকে আপনি মেইন মেমোরিতে জায়গা দিতে চাচ্ছেন। এখন মেইন মেমোরিতে যাওয়ার পরে আপনি দেখলেন যে মেইন মেমোরিতে সেই পরিমাণ জায়গা নেই। যদি জায়গা না থাকে তাহলে আপনি দেখবেন কোন একটা প্রসেস কমপ্লিট হচ্ছে কিনা, বা কোন একটা প্রসেস কমপ্লিট হয়ে গেছে এরকম রিলিজ করে দেওয়ার যে ব্যাপারটা, ওই রকম কোনো প্রসেস আছে কিনা। যদি থাকে সেটাকে আপনি সোয়াপ আউট করে দিবেন। সোয়াপ আউট করা মানে হচ্ছে আপনার রিলিজ করে দেওয়া, মেইন মেমোরির জায়গাটাকে স্পেসটাকে ফাঁকা করে দেওয়া। আর সোয়াপ ইন মানে হচ্ছে সেই প্রসেসের জন্য এই পরিমাণ স্টোরেজ আপনি অ্যালোকেট করা। সো এই সোয়াপ ইন এবং সোয়াপ আউট এটার ক্যালকুলেশনের উপর বেস করে আলটিমেটলি হচ্ছে আমাদের যে রিঅ্যালোকেশন যে অ্যাড্রেস রিঅ্যালোকেশন যে রেজিস্টার আছে সে হচ্ছে আলটিমেটলি বুঝতে পারে যে এখানে আসলে কি পরিমাণ কোন অ্যাড্রেসটা এই মুহূর্তে জায়গা দিব। কারণ আপনি যখন সোয়াপ ইন করতেছেন তার মানে আপনি একটা অ্যাড্রেস আপনি অ্যালোকেট করতেছেন কোন একটা পয়েন্টে। সো সেই পয়েন্টে যখন আপনি অ্যালোকেট করতে যাবেন তখন কিন্তু সেই অ্যাড্রেস থেকে ঠিক কি পরিমাণ লিমিট রেজিস্টার নিচ্ছে সেটা সে কিন্তু আপনার রিঅ্যালোকেশন রেজিস্টার জেনে যাচ্ছে। তখন যদি আপনি রিঅ্যালোকেশন রেজিস্টারের সাইজটা ইনক্রিজ করে দেন, ওই পয়েন্টে নিয়ে যান, তাহলে বোঝা যাবে ওই পয়েন্টটাই ফাঁকা, এবং আপনি পরবর্তীতে হচ্ছে এই রিঅ্যালোকেশন রেজিস্টারের সাথে নতুন প্রসেসকে আপনি অ্যাড করে দিয়ে সেই পরিমাণ ফিজিক্যাল অ্যাড্রেসটাকে জায়গায় প্রোভাইড করতে পারবেন। আচ্ছা এখানে হচ্ছে কনটেক্সট সুইচের একটা কথা বলা হয়েছে। কনটেক্সট সুইচ মানে হচ্ছে আমরা আরেকটা সুইচ আমরা দেখবো, সেটা হচ্ছে আমরা দেখে আসছি অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে শুরুর ফার্স্ট চ্যাপ্টারের ক্ষেত্রে হতে এটা পড়ে আসছেন যে কনটেক্সট সুইচ ছিল, আরেকটা মনে হচ্ছিল আপনার একটা কনটেক্সট সুইচ, আরেকটা হচ্ছে টাইম শেয়ারিং, এরকম একটা ব্যাপার ছিল। কনটেক্সট সুইচ হচ্ছে আপনার এক মোড থেকে আরেকটা মোডে চলে যাওয়া, মানে একটা মানে স্টেট থেকে আরেকটা স্টেটে চলে যাওয়া, এটা হচ্ছে কনটেক্সট সুইচ। আর আরেক এর মানে রিলেভেন্ট আরেকটা যেটা সেটা হচ্ছে শেয়ারিং। শেয়ারিং মানে হচ্ছে একই সাথে দুইটা প্রসেস কাজ করা বা টাইমের উপর বেস করে সে সুইচ করা। সো কনটেক্সট সুইচের ক্ষেত্রে মানে আপনাদের যে এই মেমোরির কাজটা করে থাকে রিলোকেশন রেজিস্টার বলেন, বা সোয়াপিং এর যে কাজটা সোয়াপিং সোয়াপ আউট সোয়াপ ইন। সো সোয়াপ আউট যখন করতেছে সে কিন্তু আরেকটা স্টেটে যাচ্ছে, মানে সে আমি যদি এখান থেকে দেখাই যে আপনার এই মেইন মেমোরি স্পেস থেকে সোয়াপ আউট করা মানে কিন্তু সেই স্টেজ থেকে সে বের হয়ে যাচ্ছে। সো এটা হচ্ছে কনটেক্সট সুইচ।
এই যে একটা স্টেট থেকে আরেকটা স্টেটে চলে যাওয়া, এটাকে বলা হচ্ছে কনটেক্সট সুইচ, যেটা টাইমের উপর আসলে ডিপেন্ড করতেছে না, এটা ডিপেন্ড করবে প্রসেসের উপর এবং মেমোরির ইউজেজের উপর, যে আসলে কি পরিমাণ মেমোরি আছে, এটা টাইমের উপর কাজ করতেছে না, এই জন্য এটাকে বলা হচ্ছে কনটেক্সট সুইচ। আচ্ছা, সো এখানে কন্টিগুয়াস মেমোরি এলোকেশন বলতে বোঝাচ্ছে হচ্ছে আপনার যে মেমোরির জায়গাটা আসলে ফিক্সড থাকবে এবং সেই ফিক্সড মেমোরিগুলোকে আসলে আমরা কিভাবে এট এ টাইমে মাল্টিপল প্রসেস ব্যবহার করতে পারে, মানে আপনার প্যারালালি ইউজ করতে পারে। সো এক্ষেত্রে আমরা তিনটে অ্যালগরিদমের নাম জানবো, এটাকে অলরেডি ব্যাখ্যা করে দিছি আমি, আশা করি এটুকু নিয়ে বলা লাগবে না। এখানে আমি একটা এক্সাম্পলে চলে যাই অ্যালগরিদমে কন্টিগুয়াস মেমোরি এলোকেশনের। সেখান গেলে যেমন ফার্স্ট ফিট, বেস্ট ফিট, ওর্স ফিট, এই নামে তিনটা অ্যালগরিদম আছে, যেটা হচ্ছে আপনার এই মেমোরি অ্যালোকেশনের ক্ষেত্রে, কন্টিগুয়াস মেমোরি অ্যালোকেশনের কাজটার ক্ষেত্রে হেল্প করে থাকে। এখন এই জিনিসগুলা কি সেটা বোঝার জন্য স্লাইডে মনে হয় এই কোয়েশ্চনটা আসা কি দেখি তো। আচ্ছা, ধরেন এই প্রবলেমটাই আমরা সলভ করব। ধরেন আপনার কাছে চারটা প্রসেস আছে, চারটা কাজ। একটা কাজ করার জন্য আপনার হচ্ছে 90K মেমোরি দরকার ফর এক্সাম্পল, বা টাইম দরকার, যেটা চিন্তা করতে পারেন। সো 90K দরকার প্রসেস 2 এর জন্য, 20K প্রসেস 3 এর জন্য, 50K এবং প্রসেস 4 জন্য 200K, এই পরিমাণ আপনার স্পেস দরকার। এখন আমরা দেখি আমাদের মেমোরিতে আসলে কি পরিমাণ স্পেস আছে, ব্লকস গুলা কি কি, যেহেতু আমরা কন্টিগুয়াস এখানে আসলে ফিক্সড সাইজের উপর কাজ করে। সো ব্লকগুলা বলতেছে যে একটা আমার মেমোরির যে পার্টিশনগুলা, সেই পার্টিশন একটা হচ্ছে 50K একটা পার্টিশন আছে, 100K, 90K, 200K, 50K, এই পরিমাণ ব্লক আছে। এখন এই ব্লকের মধ্যে কোন প্রসেসকে কখন জায়গা দিব, আমি যদি একটা চিত্র এঁকে আপনাকে আরো একটু সহজ করার ট্রাই করি। ধরেন এখানে হচ্ছে আপনার এই মেমোরির ব্লকগুলা, ব্লক হচ্ছে 5টা। সো আমরা এখানে 5টা ব্লক ক্রিয়েট করি, 1টা 2টা 3 4 5। আচ্ছা, ধরেন প্রথম ব্লক হচ্ছে 50। আচ্ছা, প্রথম ব্লক হচ্ছে আপনার 50, সরি 50 তো এখানে, তারপরের ব্লক হচ্ছে 100, দেন আপনার ব্লক হচ্ছে 90। আপনার পরীক্ষা যদি এরকম প্রশ্ন আসে সেক্ষেত্রে আপনাকে এই ব্লক সাইজ বলে দিবে এবং প্রসেসগুলার কার কতটুকু স্পেস প্রয়োজন সেটাও কিন্তু ওরা মেনশন করে দিবে। সো এটা একটু বুঝেন। আচ্ছা, সহজ, খুবই সহজ জিনিস। আচ্ছা, এটা হচ্ছে 50K। সো এই হচ্ছে 5টা ব্লক। 5টা ব্লকের মধ্যে প্রথম যে প্রসেসটা, আমরা যদি, যেহেতু একটু আগে বলছি যে আমাদের 3টা অ্যালগরিদম আছে, একটা হচ্ছে ফার্স্ট ফিট, বেস্ট ফিট এবং ওর্স্ট ফিট। ফার্স্ট ফিটের কাজ হচ্ছে সে প্রথম যে প্রসেসটা পাবে সেটা ব্লক ওয়াইজ ধারাবাহিকলি যাবে, ব্লক 1 2 3 4 হয়ে, যে ব্লকে তাকে আপনার জায়গা দেওয়ার সুযোগ পাবে সেই ব্লকেই দিয়ে দিবে। এখানে কতটুকু মেমোরি নষ্ট হলো বা কতটুকু মেমোরি সেভ হলো এগুলো নিয়ে তার কোনো কনসার্ন না, সে জাস্ট হচ্ছে ফার্স্ট ফিট করে দিবে, মানে প্রথমে যেটাকে পাবে সেখানেই ফিট করে দিবে। অনেকটা হচ্ছে আপনার ফার্স্ট ইন, এরকম, মানে যেটা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, যেটা প্রথমে আসবে সেটাকেই সে সার্ভ করবে। সো 90K এই প্রসেসটা এই ব্লকে জায়গা হবে না, এই সেকেন্ড ব্লকে জায়গা হবে। সো সে যেটা করবে, আপনার এই প্রসেসটাকে সে এই ব্লকে জায়গা দিবে, অর্থাৎ এই ব্লকে আপনার জায়গা দিবে সে হচ্ছে 90K নামক প্রসেসকে। 90K কে যদি জায়গা দেয় সেক্ষেত্রে আপনার নতুন ফাঁকা আছে মাত্র 10K। 90K আপনি ইউজ করছেন, আপনার ফাঁকা আছে হচ্ছে 10K, ফাইন। দেন হচ্ছে আপনার আরেকটা প্রসেস 20K। এখন 20K প্রসেস, সো এটাকে সে হচ্ছে আবার হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ এদিক থেকে শুরু করবে, এবং যেহেতু প্রথমেই এটা জায়গা হয়ে যায় সে হচ্ছে এটাকে এখানে বসাবে 20K। তাহলে এই জায়গাতে আপনার বাদ পড়বে হচ্ছে আরো 30K জায়গা বাদ, মানে এখন জায়গা আছে। দেন 50K এই পরিমাণ স্পেস দরকার আরেকটা প্রসেসের। সো এটা যদি আসে তাহলে দেখেন ধারাবাহিকলি সে হচ্ছে এই জায়গাতে তার জায়গা হয়, সো সে হচ্ছে এই জায়গাতে তাকে প্রসেসটাকে অ্যালোকেট করবে। সো এখানে তার ফাঁকা থাকবে হচ্ছে 40K, যেহেতু 90 ছিল 40 ফাঁকা আছে। দেন 200K এই স্যার প্রসেসটা, প্রথমটা, বলেন। স্যার প্রথমে যে 90K ওইটা 50-তে কেন মানে হইলো না, 100-এ হইছে কেন? আচ্ছা, 50 হচ্ছে মানে আপনার ব্লক সাইজ, ঠিক আছে, আপনার ব্লকের মেমোরির সাইজ। সহজ করে বলি, ধরেন আপনার হচ্ছে 90 বাইট মেমোরি দরকার, কিন্তু আপনার ব্লকে আছে 50 বাইট জায়গা। এখন 55 বাইট জায়গায় কি আপনি 90 বাইটের যে জিনিস প্রবেশ করাতে পারবেন? ও না,
ব্লকে জায়গা দিতে পারবে না। সো যে ব্লকে জায়গা দিতে পারবেন, আমরা যেহেতু ফার্স্ট ফিট পড়তেছি, ফার্স্ট ফিট, সো ফার্স্টে যেটাতে ফিট হচ্ছে সেটাতে সে দিচ্ছে। যেমন এটাতে 100 বাইট জায়গা হবে, সেখানে জায়গা দিছে, এবং 10 বাইট জায়গা এখনো ফাঁকা আছে এখানে। তো এভাবে আর কি সে চিন্তা করতেছে। এবং দেন হচ্ছে 200 কে এর একটা যে জায়গা সেটা প্রয়োজন, সো সিরিয়ালি হচ্ছে সেখানে এটাকে জায়গা দিবে, সেখানে 200 যদি জায়গা থাকে, সো আলটিমেটলি এখানে 0 স্পেস ফাঁকা থাকবে। অর্থাৎ আপনি ফার্স্ট ফিট যদি করেন সেক্ষেত্রে আপনার 4টা ব্লক ব্যবহার করবেন, এবং 4টা ব্লক, যে 4টা ব্লক ব্যবহার করছেন সেই 4টা ব্লকে আপনার মেমোরির ওয়েস্টেজ বা ফাঁকা পড়ে আছে সেটা হচ্ছে আপনার 30, 40, 80। দ্যাট মিনস 80 কে স্পেস আপনার হচ্ছে অপচয় হচ্ছে ওয়ান কাইন্ডস অফ, কারণ এই ব্লকগুলো আপনি ব্যবহার করছেন। আচ্ছা, এটা হচ্ছে ফার্স্ট ফিটের আমরা এক্সাম্পল দেখলাম। এটার নাম আমি দিচ্ছি হচ্ছে, লিখে দিই হচ্ছে ফার্স্ট ফিট। ওকে, এবার যদি আমরা আরেকটা কালার ইউজ করি, ধরেন আমরা এখন ইউজ করলাম হচ্ছে ব্লু কালার, এবং সেটা দিয়ে আমরা এখন লিখলাম হচ্ছে বেস্ট ফিট। অ্যালগরিদমটা সহজ, আমরা এটা সলভ করব লেবে। আচ্ছা, সো বেস্ট ফিটের কাজ হচ্ছে সে চিন্তা করবে যে কোথায় বসালে বা কোন জায়গায় কোন ব্লকে জায়গা দিলে তার হচ্ছে মেমোরি কম ওয়েস্ট হবে, মানে সে হচ্ছে অপচয় করতে চায় না, মেমোরি নষ্ট করতে চায় না, সে এভাবে সে কাজ করবে। সো প্রথম যে প্রসেসটা 90 কে, এই প্রসেসটা যখন আসবে তখন সে হচ্ছে শুরু থেকে দেখবে যে কোনটায় বসালে তার মেমোরি ওয়েস্ট কম হবে, সবচেয়ে কম মেমোরি নষ্ট হবে। সো আমরা দেখতে পাচ্ছি, আমি যদি একটু, আচ্ছা এই দাগগুলো ওটাতে গেলে আবার ওটা মিশে যাবে। এখানে 50 আছে, এখানে 100, এখানে 90, এখানে 250, সো 90 আসছে। এই যদি আমরা এই ব্লকে বসাই, থার্ড ব্লকে, এটাতে যদি বসাই তাহলে আমাদের মেমোরি নষ্ট হচ্ছে না। সো দ্যাট মিনস আমরা এই প্রথম প্রসেসটাকে তখন আমরা, এটা রেড কালার হচ্ছে কেন, এটা তো আমি কালার চেঞ্জ করলাম, এই কালার দিয়ে। সো এখানে হচ্ছে সে 90 নামক প্রসেসটাকে সে এই জায়গায় বসাবে, এবং এই জায়গায় বসানোর কারণে আমরা এখানে স্পেস ফাঁকা পাচ্ছি 0, মানে কোনো মেমোরি নষ্ট হচ্ছে না, পুরোটা ইউজ হচ্ছে। সেকেন্ড 20 কে একটা প্রসেস, সো 20 কে প্রসেস আসলে সে পুরোটাকে যেহেতু আগে রিড করে নিবে যে ব্লকগুলো কোন কোন সাইজের ব্লক আছে, সেখান থেকে সে প্রথম যে ব্লক, এই ব্লকে দেখতে পাচ্ছে যে তার হচ্ছে যা লাস্টের ব্লকে বসালে, মানে এখানে যদি সেম থাকে সেক্ষেত্রে প্রথম ব্লকটাকে সে অ্যালোকেট করবে। সো এখানে এই ব্লকে যদি সে অ্যালোকেট করে 20 নামক 20 কে, তাহলে এখানে আমাদের 30 কে স্পেস ফাঁকা থাকলো। আচ্ছা, দেন আমরা পাচ্ছি 50 কে। এখন 50 কে এই ব্লকটাকে সে কোথায় বসাবে, 50 কে হচ্ছে ধারাবাহিক আমরা দেখতে পাচ্ছি 50 কে যদি এই ব্লকে বসাই তাহলে আমাদের কোনো মেমোরি ওয়েস্ট হচ্ছে না। সো এটাকে সে হচ্ছে এই ব্লকে বসাবে, এবং আমাদের এখানে স্পেস ফাঁকা থাকবে 0 বাইট বা 0 কিলোবাইট। দেন হচ্ছে 200 কে, স্বাভাবিক 200 নামক একটা ব্লক যেহেতু আছে সে এখানে বসাবে, এবং এক্ষেত্রে এখানেও স্পেস থাকবে ফাঁকা হচ্ছে 0। অর্থাৎ যে 4টা ব্লক সে ব্যবহার করতেছে, এই 4টা ব্লক ব্যবহার করার পরে তার কাছে ফ্রি মেমোরি আছে, মানে ওয়েস্ট করছে মাত্র হচ্ছে 30 কিলোবাইট মেমোরি। সো দ্যাট মিনস আপনার বেস্ট ফিট আপনাকে এই ক্ষেত্রে হেল্প করতেছে, আপনার মেমোরি কম অপচয় হচ্ছে। বাট এদের মধ্যে সুবিধাটা, মানে এখানে তো সুবিধা বললাম বেস্ট ফিটের, যে বেস্ট ফিটের সুবিধা হচ্ছে আপনার মেমোরির অপচয় কম হচ্ছে, ওয়েস্টেজ কম হচ্ছে, যেখানে ফার্স্ট ফিট হচ্ছে আপনার বেশি মেমোরি ব্যবহার করতেছে। বাট আমরা যদি ফার্স্ট ফিটের সুবিধা দেখতে চাই, ফার্স্ট ফিটের সুবিধা হচ্ছে সে হচ্ছে ফাস্ট এবং সিম্পল। ফাস্ট এবং সিম্পল কারণ হচ্ছে সে যেহেতু এখানে আপনার বেস্ট ফিট করার জন্য সবগুলা ব্লক সম্পর্কে আপনার পূর্ব ধারণা থাকতে হবে, মানে সবগুলা ব্লকের সাইজ আগে আপনাকে জানতে হবে। দেন হচ্ছে আপনি কম্পেয়ার করবেন কোন ব্লকে বসালে আপনার কম নষ্ট হবে এবং কোন বসালে বেশি হবে, এবং ফাইনালি আপনি সিদ্ধান্ত নেবেন যে কোথায় বসাবেন। মানে এখানে আপনার টাইম বেশি লাগতেছে, এবং এখানে হচ্ছে আপনার মেমোরি বা কমপ্লেক্সিটিটা একটু বেড়ে যাচ্ছে। যেখানে ফার্স্ট ফিটে তার এত ঝামেলা নাই, সে সিরিয়ালি দেখবে, যেখানে তার জায়গা হয় সেখানেই বসায় দিবে। সো আপনাকে এখানে সবগুলা মেমোরি আগে থেকেই জানতে হবে, ব্লক সাইজ সেই ধরনের রিকোয়ারমেন্ট নাই। সো এই জন্য এটা হচ্ছে ফাস্ট এবং সিম্পল ফার্স্ট ফিটটা, বাট সে হচ্ছে ওয়েস্ট করে বেশি। আবার বেস্ট ফিট হচ্ছে কমপ্লেক্স এবং টাইম কনজিউমিং, বাট সে হচ্ছে অপটিমাইজড, মানে সে হচ্ছে আপনাকে বেস্ট রেজাল্টটা দিচ্ছে। সো এটা দুইটার মধ্যে সুবিধা অসুবিধা দুইটাই বললাম। আরেকটা অ্যালগরিদম যার নাম বলা হচ্ছে, আমরা যদি আরেকটা কালার ইউজ করি, ধরেন এখানে কি কালার ইউজ করা যায়, আচ্ছা এটা ইউজ করি, ধরেন আমরা আরেকটা নাম, সেটা হচ্ছে কি ছিল দেখেন, আমি তো ভুলে গেলাম, আগের স্লাইডে দেয়া আছে ফার্স্ট ফিট, বেস্ট ফিট, ওটস ফিট। আচ্ছা হ্যাঁ, ওটস ফিটটা হচ্ছে আপনার বেস্ট ফিটের ঠিক উল্টো।
বেস্ট ফিট চিন্তা করে কোন জায়গায় ফিট করলে আমার হচ্ছে কম মেমোরি নষ্ট হবে, আবার ওটস ফিট চিন্তা করে যে কোন ব্লকে বসালে আমার বেশি মেমোরি ফাঁকা থাকবে। মানে সে একটু বেশি দেউলিয়া টাইপের আর কি, তার কথা হচ্ছে বেশি দরকার তার। এখন মনে করেন যে 90 কে সে প্রথমে দেখবে যে কোন ব্লকে বসালে তার বেশি মেমোরি নষ্ট হবে। সো আমাদের ব্লক আছে 50, 100, 90, 250। সো সে প্রথমে দেখবে এই ব্লকে যদি তাকে বসাই তাহলে তার বেশি মেমোরি অপচয় হবে, মানে সে অনেক বড় রুম পাচ্ছে, মানুষ থাকবে একজন কিন্তু বড় একটা 5 রুমের ফ্ল্যাট নিয়ে নিছে ফর এক্সাম্পল, ব্যাপারটা হচ্ছে এমন। তো এখানে 90K কে আমরা স্পেসটাকে যদি আমরা এখানে জায়গা দেই, আমরা এখন কাজ করতেছি হচ্ছে ওটস ফিট নিয়ে। আচ্ছা ওকে, ওটস ফিটের কাজ করতেছি। এর কালারটা চেঞ্জ করে দেই, তাইলে বুঝতে সহজ হবে যে কোন কালারটা কি মিন করতেছে। আচ্ছা ওটস ফিট। সো ওটস ফিটের ক্ষেত্রে আমরা এখানে পাচ্ছি হচ্ছে 90K, আমরা 200-এ বসালাম, তাইলে এখানে যদি 90 বসাই এই ব্লকে, আমরা এই ব্লকে 90 বসালে আমাদের জায়গা ফাঁকা স্পেস থাকবে এখানে কতটুকু, 110, এই পরিমাণ স্পেস ফাঁকা থাকতেছে। আচ্ছা দেন আমাদের 20K এইটা আসছে। এখন দেখেন 20K কোথায় বসবে, এখানে জায়গা আছে 50K, এখানে যদি তাকে বসাই 30 মানে ফাঁকা থাকবে, এখানে বসালে 70 ফাঁকা থাকবে, এখানে বসালে 60 ফাঁকা থাকবে, এইখানে বসালে সে হচ্ছে 90 ফাঁকা পাবে, এখানে বসালে 30 ফাঁকা পাবে। তো সবচেয়ে বেশি মেমোরি নষ্ট হচ্ছে কোন ব্লকে, এই ব্লকে, মানে এটাও তো একটা ব্লক, এটাও তো একটা মেমোরি। সো এই ব্লকে সে তখন হচ্ছে 20টাকে বসাচ্ছে। সো আমরা যদি এটাকে এই 20টাকে এইখানে বসাই তাহলে আমার এবার ফাঁকা থাকতেছে কত, এটা কিন্তু বসায় দিছি। সো ফাঁকা থাকবে হচ্ছে এখানে 90। এবার হচ্ছে 50K আসছে। সো 50K কে কোন ব্লকে বসালে বেশি মেমোরি নষ্ট হবে, দেখা যাচ্ছে এইটাতে। যদি আমরা এটাতে 50K কে বসাই তাহলে কিন্তু আমরা 50 ফাঁকা পাবো, সবচেয়ে বেশি ফাঁকা পাবো এই জায়গায়। ওকে দেন হচ্ছে আমাদের কাছে আবার এবার আসছে 200 কিলোবাইট ফর এক্সাম্পল। এখন দেখেন প্রবলেম হচ্ছে যে 200কে বসানোর মতো কোনো জায়গা নাই। যেমন এখানে ফাঁকা আছে 50, এখানে ফাঁকা আছে 50, এখানে ফাঁকা আছে 90, এখানে ফাঁকা আছে 90, এখানে ফাঁকা আছে 50। সো কোনো ব্লকই তাকে জায়গা দিতে পারতেছে না, যেহেতু এটা হচ্ছে আপনার ফিক্সড মেমোরি বা ফিক্সড একসাথে তার মেমোরি ব্লক দরকার, তো সেক্ষেত্রে যেহেতু সে জায়গা পাচ্ছে না, অর্থাৎ এরকম 4টা প্রসেসকে যদি আমরা ওটস ফিট দিয়ে এক্সিকিউট করতে চাই বা অ্যালোকেট করতে চাই, সেক্ষেত্রে এটা পসিবল না, এটা এরর দিবে। সো এক্ষেত্রে আমরা ওটস ফিট না, আমরা হচ্ছে বেস্ট ফিটটাকে বা আমাদের যে রিকোয়ারমেন্ট সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী এই দুইটা থেকে যে কোনো একটা চুজ করতে পারি। যদি আপনার খুব কুইক কাজ করার প্রয়োজন পড়ে আপনি ফার্স্ট ফিট চুজ করবেন, মানে অ্যালগরিদমটা চুজ করবে। আর যদি আপনার হচ্ছে অপটিমাইজ দরকার হয়, অপটিমাইলিটি যেখানে আপনার টাইম কোনো ম্যাটার না, সেক্ষেত্রে আপনার বেস্টটা চুজ হতে পারে। এখানে ওটসের কাজই নাই। আচ্ছা এখন কথা হতে পারে যে ওটসের আসলে দরকারটা কি। সো এই প্রসেসে ওটস দ্বারা আমরা সলভ করতে পারি না, এর মানে না যে সব প্রসেসই করা যাবে না, অনেক প্রসেস আছে যেখানে সবগুলো প্রসেসই করা যাবে ওটস ফিট দিয়ে, সেক্ষেত্রে আপনার বেশি মেমোরি ওয়েস্টেজ হবে। তো এর কারণ বা এর সুবিধাটা যদি আমরা দেখতে যাই, আমরা আগের স্লাইডে একটু দেখি, যেখানে এখানে বলা আছে একটা লার্জেস্ট হোলটাকে সে অ্যালোকেট করে, এবং এর সুবিধা হচ্ছে অ্যাডভান্টেজ রিডিউস দ্য রেট অফ প্রোডাকশন অফ স্মল গ্যাপস। আচ্ছা সো এটা হচ্ছে তার অ্যাডভান্টেজ, যে আমাদের যে প্রোডাকশন রেটটা আছে সেটা হচ্ছে যে গ্যাপটা থাকতে পারে, যে ছোট ছোট গ্যাপগুলো থাকতে পারে সেগুলোকে সে রিডিউস করে। কিভাবে, যেহেতু প্রত্যেকটা ব্লকে সে হচ্ছে আপনার বিশাল বিশাল স্পেস মানে জায়গা ফাঁকা রাখতেছে, তো সেখানে হচ্ছে আপনার যদি আরেকটা প্রসেস আছে, যেমন আমরা এখানে কি করছি দেখেন, দুইটা প্রসেসকে একটা ব্লকে জায়গা দিছি, 90K এবং 20, দুইটা প্রসেস কিন্তু একটা ব্লকে আমরা জায়গা দিছি। সো জায়গা দেওয়ার কারণে যে স্মল গ্যাপ, যদি এখন ছোট ছোট গ্যাপ থাকতো, ধরেন আমার এখানে আরেকটা প্রসেস আসছে ফর এক্সাম্পল 200 না এসে এটা ধরেন আমার কাছে এটা আসছে মানে আরেকটা 20K, সো সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে জায়গা দিতে পারতাম, অর্থাৎ সে একটা ব্লকেই আমরা মাল্টিপল প্রসেসকে জায়গা দেওয়ার সুযোগ থাকে। স্মল গ্যাপগুলোকে প্রোডাকশনের ক্ষেত্রে আমাকে সাপোর্ট দেয়, রিডিউস করে দেয় স্মল গ্যাপগুলোকে। সো এটা হচ্ছে তার অ্যাডভান্টেজ আপনার ওটস ফিটের ক্ষেত্রে। আর ডিসঅ্যাডভান্টেজও দেখলেনি, যেখানে হচ্ছে সবসময় সবগুলা প্রসেসকেই কমপ্লিট করা বা অ্যালোকেট করা পসিবল হয় না, অকুপাইড করতে পারে না। ঠিক আছে, সো এই ছিল 3টা ফিট মেমোরি অ্যালোকেশন, কন্টিগুয়াস মেমোরি অ্যালোকেশনের ক্ষেত্রে, এবং কোনটা কিভাবে কাজ করে এবং কোনটার সুবিধা কি অসুবিধা কি, আশা করি সবগুলাই বলা হয়েছে। আপনারা এই স্লাইডগুলো পড়লে এই জিনিসগুলাই পাবেন, বাট সেগুলো মুখস্থ না করে যদি আমি যেভাবে বুঝাইছি সেভাবে বুঝেন, তাহলে আপনার কাছে এগুলো মনে রাখাটা সহজ হবে আর কি। সো মুখস্থ না করে এগুলো একটু বোঝার ট্রাই করবেন। আচ্ছা এখানে দেখেন বলা আছে কিছু নাম, যেমন ফার্স্ট ফিটটাকে বলা হচ্ছে ফাস্টেস্ট সার্চ, আপনার বেস্ট ফিটটাকে বলা হচ্ছে বেস্ট মেমোরি ইউসেজ,
এখন নাম দেখেই আপনি বুঝতেছেন যে আসলে কেনটা নাম বেস্ট মেমোরি ইউসেজ হলো, এটা নাম কেন ফার্স্টে সার্চ হলো, আশা করি আপনারা বলা স্যার লাগবে না। হোস্ট ফিটের সুবিধাগুলো কি বলছিলেন স্যার? কোর্স ফিডের সুবিধা হচ্ছে সে প্রোডাকশনের ক্ষেত্রে স্মল গ্যাপগুলোকে রিডিউস করে। কি রকম রিডিউস করে সে ব্যাখ্যা আমি এই যে বলছিলাম যে একটা ব্লকে আপনার মাল্টিপল প্রসেসকে সে একসাথে জায়গা দেওয়ার একটা সুযোগ থাকে, তো যে কারণে যে ছোট ছোট প্রসেস আসে সেগুলোকে সে একসাথে একটা ব্লকের মধ্যে নিয়ে নিতে পারে, যে কারণে স্মল গ্যাপ আসার সম্ভাবনা কম থাকে। স্যার ওয়ার্স্ট কেসে কি স্যার শুধু মাল্টিপল প্রসেস থাকবে, বা বেস্ট কেস বা ফার্স্ট ফিটে এগুলোতে থাকবে না? বেস্ট ফিটও থাকতে পারে, ফার্স্ট ফিটও থাকতে পারে। মানে মাল্টিপল প্রসেস যেটা এখানে যে প্রথমে ছিল, প্রথমে 200 থেকে প্রথমে আসলো মানে 50 দেওয়া হলো, এরপর আবার 20 দেওয়া হলো, যে এটা কথা বলতেছি। হ্যাঁ থাকতে পারে, সমস্যা নেই। মানে মাল্টিপল মানে ডাবল এসএন বা ট্রিপল এসএন হবে এখানে। ডাবল এসএন ট্রিপল এসএন হতে পারে, ঠিক আছে। আচ্ছা, সো এ পর্যন্ত কারো কোনো কনফিউশন? রেকর্ডে আমরা রিজন দিই।